দেবজ্যোতি চক্রবর্তী, আপনার এটা কোশ্চেন আমি পরে ডিসকাস করব। এখন ওকে স্যার। আচ্ছা, আগের দিন যেখানে মিল ছিল না, আমার না মেলার কারণ দেখতে হবে। আমি খুঁজে পেয়েছি। কারণটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে যাও দেখি। ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্যাপিটাল অ্যাকাউন্টে যাও, পেয়ে যাবে। আচ্ছা, ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে এসে গেছে। ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো, দুটো ট্রানজেকশন আমরা রেকর্ড করেছি, একটা ট্রানজেকশন রেকর্ড করিনি। আপনি এটা করে নিতে পারেন চেয়ারটাকে, ঠিক আছে? কারণ এই সাইডে দেখো, ক্যাপিটাল অ্যাকাউন্ট রিলেটেড আমার তিনটে ট্রানজেকশন রয়েছে। আমি কটা রেকর্ড করেছি? দুটো রেকর্ড করেছি। আরেকটা যেটা রেকর্ড করিনি সেটা কি দেখো তো, কোনটা রেকর্ড করিনি? স্যার ওই 5 তারিখে, 5 মে। খুঁজে পেলে কোনটা রেকর্ড করিনি? ক্যাপিটাল অ্যাকাউন্ট হ্যাঁ, রিলেট 5 তারিখে ফার্দার ক্যাপিটাল ইন্ট্রোডিউসড অফ ₹1 লাখ। 1 লাখ তো রেকর্ড করে নিয়েছি। হ্যাঁ, হয়ে যাবে। আরেকটা আছে না, হাউস হোল্ড ফার্নিচার ব্রট ইনটু দ্য বিজনেস অফ 30,000। হাউস হোল্ড 6 তারিখে। ফার্নিচার রেকর্ড হয়নি, যেটা ফার্নিচার টু ক্যাপিটাল ছিল। তাহলে কি হবে? হ্যাঁ, ফার্নিচার টু ক্যাপিটাল ছিল, কি হয়ে যাবে তাহলে? বাই ফার্নিচার অ্যাকাউন্ট। 5 তারিখ রয়েছে না, কত আছে? 6 তারিখ, 6 তারিখ। 6 তারিখ। এখানে বাই, তাহলে ফার্নিচার করো। এর আগের ইয়েগুলো দেখেছেন? যেগুলো কোনগুলো বলুন? এই জুমের রেকর্ডিং গুলো? ঠিক আছে। ফার্নিচার অ্যাকাউন্ট, তাহলে 30 বসিয়ে দাও। তাহলে তোমার ব্যালেন্স কত হবে? 6 লাখ আর থাকবে না, 6 লাখ জায়গায় আপনার হয়ে যাবে 30,000। 6,30,000, 6,30,000। তাহলে 6,30,000 ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স। তাহলে এটা কোথায় বসাবে? ট্রায়াল ব্যালেন্সে নিয়ে চলো। ট্রায়াল ব্যালেন্সে ক্যাপিটাল অ্যাকাউন্টে সোজা বসিয়ে দাও 6,30,000। তাহলে তোমার এটা মিলে যাবে। তাহলে তোমার ক্যাপিটাল ট্রায়াল ব্যালেন্সের যে টোটাল টোটাল আসবে সেটা কত আসবে? 15 লাখ। 15,20,000। হ্যাঁ। 20,000, 15,500। তাহলে তোমার ডেবিট ক্রেডিট মিলে গেল, তার মানে তোমার অ্যাকাউন্টস মোটামুটি ঠিক রয়েছে। ভেতরে ভুল থাকতে পারে, কিন্তু তোমার যে টোটাল
ডেটর্স ক্রেডিটর্স অ্যাকাউন্টসের যে রুলস, টোটাল ডেবিট আর টোটাল ক্রেডিট সবসময় ইকুয়াল থাকবে, সেই হিসাবে ঠিক আছে। এরপরে আমরা চলে যাব এর পরের ফেজে। পরের ফেজ কি হবে? একটা জার্নাল এন্ট্রিজ বলে দিন না, ওগুলো পারিনি। কোনটা? বলছি Ritik issued a check rupees 30,000 to a supplier against purchase invoice of rupees 32,000 as full and final settlement. দাঁড়া আমি লিখছি, ইস্যু এ চেক Check. টু हाँ টু 30,000 to a supplier চেক অফ রুপিস 30,000 টু এ সাপ্লায়ার। তারপর against purchase এগেনস্ট পারচেজ invoice of rupees ইনভয়েস অফ রুপিস 32,000 as full and final settlement. অ্যাজ ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট। তাহলে চেক দিয়েছো, কাকে দিয়েছো? যার কাছ থেকে গুডস কিনেছিলে, ঠিক আছে? তো হুম, তো এখানে কোনো পার্টির নাম নেই, তাহলে আমি কি বলবো? পার্টির নাম না থাকলে কি বলবো? যার কাছ থেকে গুডস কিনেছিলাম, সানডে Creditors. ক্রেডিটার্স বলবো। তাহলে আমি কাকে চেক দিচ্ছি? সানডে ক্রেডিটার্স, হুম, সানডে ক্রেডিটার্স। সানড্রি ওয়ার্ডটা মানে অনেক, তুমি শুধু ক্রেডিটার্সও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সানডে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট, কারণ ও চেক রিসিভ করবে, রিসিভার হয়ে যাচ্ছ। টু আবার হুম। চেকের ভ্যালু কত? চেকের ভ্যালু 30,000, 30,000 বসিয়ে দাও। টু আমি ডিসকাউন্ট রিসিভ করলাম না দিলাম? আমাকে দিতে হতো কত? আমি পারচেজ করেছিলাম 32,000-এর, দিলাম কত চেক? ডিসকাউন্ট 30,000। রিসিভ স্যার রিসিভ। These are তাহলে 30,000 ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট করে দিয়েছো, তার মানে তুমি ডিসকাউন্ট রিসিভ করেছো। ডিসকাউন্ট রিসিভ তোমার কাছে কি ইনকাম? হ্যাঁ ওটা ক্রেডিট হবে। 2,000। সানডে ডেটার্স তাহলে কত টাকা দিয়ে সেটেল হয়ে যাবে? 32,000। ওর অ্যাকাউন্ট সেটেল হবে 32,000 দিয়ে, কারণ ও তো আর 2,000 টাকা ক্লেম করতে পারবে না। ওর অ্যাকাউন্ট সেটেল হয়ে যাবে পুরো 32,000 দিয়ে। এরপরে আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে, করতে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে কি, তুমি 2 মাসের প্রফিট বের করবে, ঠিক আছে? 2 মাসের প্রফিট বের করবে। 2 মাসের প্রফিট অর লসও হতে পারে। তো তুমি যে 2 মাসের ট্রানজেকশন করলে, তোমার যে 2 মাসের বিজনেস হলো, তুমি জানতে চাইছো আমার 2 মাসের যে বিজনেস হলো তাতে আমার প্রফিট হলো কি লস হলো, ঠিক আছে? তাহলে আমাকে জানতে হবে প্রফিট অর লস 2 মাসের ট্রানজেকশন থেকে। তার জন্য কি অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে? আচ্ছা, এখানে দেখো দু রকম প্রফিট আর লস হতে পারে। একটা হচ্ছে গ্রস প্রফিট। প্রফিট দু রকমের হয়, একটা হচ্ছে গ্রস প্রফিট, আর লস হলে গ্রস লস। সেটা কোন অ্যাকাউন্ট থেকে পাবে? ট্রেডিং অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? আরেকটা হচ্ছে নেট প্রফিট, ওটা হচ্ছে গ্রস। আরেকটা হচ্ছে নেট প্রফিট আর লস, সেটা কোন অ্যাকাউন্ট থেকে পাবে? সেটা পাবে তুমি প্রফিট
অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। আর তুমি যদি একসাথে জানতে চাও যে 2 মাস শেষে আমার কত অ্যাসেট রয়েছে, কত লায়াবিলিটি রয়েছে, তাহলে তুমি অ্যাসেট লায়াবিলিটি কোথা থেকে পাবে? তুমি জানতে চাইছো যে আমার অল অ্যাসেটস অ্যান্ড অল লায়াবিলিটিস 2 মাস শেষে, অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার। তুমি জানতে চাইছো আমার 2 মাস শেষে, তার মানে মাসের শেষ, 2 মাসের শেষ কি হবে? 2020 চলছিল না? তাহলে 31st মে 2020-তে আমার অল অ্যাসেটস লায়াবিলিটিস কত রয়েছে, তো সেটা জানতে চাইছো। তাহলে তোমার কি বানাতে হবে, সেটা কোথার থেকে জানা যাবে? ব্যালেন্স শিট। তাহলে তুমি যদি তোমার বিজনেসের 2 মাসের যে ট্রানজ্যাকশন হয়েছে গ্রস প্রফিট জানতে চাও, তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে হবে। যদি নেট প্রফিট জানতে চাও, তাহলে তোমাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাতে হবে। যদি তুমি জানতে চাও যে আমার অ্যাসেট কত রয়েছে, লায়াবিলিটিস কত রয়েছে, তাহলে বাড়াতে হবে ব্যালেন্স শিট। তাহলে আমরা এই 3টে অ্যাকাউন্ট, 2টো অ্যাকাউন্ট রয়েছে। ব্যালেন্স শিটকে অ্যাকাউন্ট বলে না, এটাকে স্টেটমেন্ট অফ অ্যাসেট লায়াবিলিটি বলা হবে। কি স্টেটমেন্ট অফ ব্যালেন্স শিট? তাহলে কি হবে? এটা অ্যাকাউন্ট নয়, ইট ইজ নট অ্যান অ্যাকাউন্ট, ইট ইজ স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। তাহলে গ্রস প্রফিট, নেট প্রফিট আর অ্যাসেট লায়াবিলিটি জানতে চাইছো 2 মাসের শেষে। আর প্রফিটের ক্ষেত্রে তুমি বলবে যে আমার 2 মাসের যে নেট রেজাল্ট প্রফিট সেটা কি, বা লস কি রয়েছে। তো এখানে কি কি ট্রানজেকশন এখানে যদি তুমি ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখো, ক্যাপিটাল অ্যাকাউন্টে 3টে ট্রানজেকশন হয়েছে, 3টে ট্রানজেকশন রেকর্ড হয়েছে। ক্যাশ অ্যাকাউন্ট যদি দেখো, ক্যাশ অ্যাকাউন্টের যা যা ট্রানজেকশন হয়েছিল সবই রেকর্ড হয়েছে। পারচেজ যা হয়েছিল সবই রেকর্ড হয়েছে, সেলস হয়েছিল সবই রেকর্ড হয়েছে। এইবার রেন্ট, রেন্ট তুমি 2 মাসের দিয়েছো, স্যালারি 2 মাসের দিয়েছো, স্টেশনারি এক্সপেন্স, ইলেকট্রিসিটি ক মাসের দিয়েছো দেখো দেখি। স্যার এক মাসেরই হওয়া, কারণ কোয়ার্টারলি যদি হয়। হ্যাঁ, কোয়ার্টারলি যদি হয়, যদি তোমার যদি তোমার ভাড়াটিয়া ইয়ের সাথে, ওনারের সাথে এগ্রিমেন্ট থাকে যে প্রত্যেক মাসেই দিতে হবে ফিক্সড রেন্ট, ফিক্সড ইলেকট্রিসিটি বিল, তো সেক্ষেত্রে তো প্রত্যেক মাসেই 1000 লাগবে। ঠিক আছে, তো তুমি 1 মাসের দিয়েছো, আরেক মাসের বাকি আছে। তাহলে এটা মনে রাখো যে ইলেকট্রিসিটি বিল তুমি 1 মাসের দিয়েছো, আর 1 মাসের বাকি রয়েছে। ব্যাস এতটাই। তাহলে এটা দেখে নিয়েছো, এটা এখন লাগছে না, আমি মুছে দিচ্ছি।
আচ্ছা, এরপরে তাহলে আমি তোমাকে ওই অ্যাকাউন্ট দুটো বানানোর জন্য, ওই অ্যাকাউন্ট বলতে ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস, আর যেটা ব্যালেন্স শিট, যেটা স্টেটমেন্ট অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস বানানোর জন্য কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছি। অ্যাডিশনাল ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন কি? আমার দু মাসের রেন্ট, রেন্ট, ইলেকট্রিসিটি, expense due for the month of মে। কোন মাসের ডিউ রয়েছে? মে মাসের। আর অ্যাডিশনাল ইনফরমেশন কি দেব? আচ্ছা, ডিউ ইলেকট্রিসিটি এক্সপেন্স অফ রুপিজ আমি করে দিচ্ছি এটা 1000। আর অ্যাডিশনাল ইনফরমেশন ক্লোজিং স্টক অ্যাজ অন 31/3/2003, না এটা 5 করো। একত্রিশ তিন 2005-এ তোমার ক্লোজিং স্টক কত রয়েছে? ক্লোজিং স্টক মানে বুঝতে পেরেছেন? মাসের শেষে যে স্টকটা পড়ে রয়েছে। ক্লোজিং স্টক সাপোজ রয়েছে 40,000, 50,000 করে, ঠিক আছে? দুটো অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে, এর বেসিসে তোমাকে তোমার বিজনেসের কি বের করতে হবে? গ্রস প্রফিট, নেট প্রফিট, আর কত অ্যাসেট রয়েছে, কত লায়াবিলিটি রয়েছে মার্চ মাসের শেষে, সরি মার্চ না, মে মাসের শেষে। তাহলে চলো রেডি করা যাক। তাহলে প্রথম কোন অ্যাকাউন্ট? অ্যাকাউন্টের ফরম্যাট তুমি জানো, কিন্তু যখন ট্রেডিং অ্যাকাউন্টের কথা আসবে, যখন তুমি ট্রেডিং অ্যাকাউন্টের কথায় আসবে, যে অ্যাকাউন্ট থেকে তুমি কি পাচ্ছ? গ্রস প্রফিট পাচ্ছ, সেখানে কিন্তু শুধুমাত্র কোন কলাম থাকবে? অ্যামাউন্টের কলাম থাকবে, ঠিক আছে? আর কোনো কলাম লাগবে না। নর্মাল অ্যাকাউন্টে আমরা কি জানি, কি কি কলাম থাকে? ডেট কলাম, কিন্তু যখন আচ্ছা স্যার বলছি ওই 2 নম্বরে ওই যে ক্লোজিং স্টক ওই 50,000 ওটা কিরকম ভাবে পেলেন একটু কাইন্ডলি বলবেন? ওইটা তুমি কাউন্ট করে, ওইটা আপনি কি করলেন, আপনার বিজনেসের মাসের শেষে আপনি কাউন্ট করলেন, বা আপনার স্টক আপনি মেনটেন করছেন, আপনার স্টক রেজিস্টার রয়েছে, সেখান থেকে ডেটাটা পেয়েছেন যে আমার এত টাকার স্টক পড়ে রয়েছে মে মাসের এন্ডে। বুঝতে পারলেন? আচ্ছা, না আমি বলছি এটা কি আপনি যেটা মানে উপরে যে যে ট্রানজাকশন গুলো করেছেন ওটা থেকে কি করছেন? না, আমি তো পারচেজ করেছি, আমি তো সেল করেছি, ঠিক আছে? হ্যাঁ আমার স্টক রেজিস্টার রয়েছে, কি থাকবে কি থাকবে না যে কোনো বিজনেসের? হ্যাঁ 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 থাকবে থাকবে। অবশ্যই। আর ক্লোজিং স্টকটা আমি কোথা থেকে পাবো? আমি পাবো আমার স্টক রেজিস্টার থেকে। মে আচ্ছা আচ্ছা মাসের ক্লোজিং স্টক কত রয়েছে, মানে ক্লোজিং স্টক বলতে মে মাসে যখন বিজনেস ক্লোজ হয়ে যাচ্ছে, তখন যে স্টকটা হ্যাঁ তার পড়ে রয়েছে, পড়ে রয়েছে। আচ্ছা যত আচ্ছা টাকার গুডস পড়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে।
এত বড় লাগবে না, এত বড় করে নিয়েছি, তো করা হয়ে গেছে, এখন থাক এটা, এত বড় লাগবে না। আচ্ছা, এটাকে আমি দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। তাহলে এটা করে দিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেটার থেকে নেট প্রফিট পাবে। ডেবিট, ক্রেডিট, তাহলে কি বললাম, নর্মাল লেজার অ্যাকাউন্টে ডেট থাকে, পার্টিকুলার্স থাকে, জেব থাকে, অ্যামাউন্ট থাকে, কিন্তু যখন ট্রেডিং প্রফিট অ্যান্ড লস আসবে শুধুমাত্র থাকবে অ্যামাউন্ট কলাম, শুধুমাত্র অ্যামাউন্ট কলাম থাকবে। ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস দুটোতেই শুধুমাত্র অ্যামাউন্ট কলাম থাকবে। ইন দ্য বুকস অফ, কার বইতে করছো, নাম তো বলিনি। ট্রেডিং অ্যাকাউন্ট কোন ইয়ারের জন্য করছো, কোন মান্থের জন্য, ফর ট্রেডিং অ্যাকাউন্ট ক মাসের জন্য বানাচ্ছো, সারা বছর, 2 months, 2 months. 2 মাস, 2 মাস, তাহলে লিখবে এটাই ভাবে লিখো যে ফ্রম দিয়ে লেখো, ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট ফরই থাক, ট্রেডিং অ্যাকাউন্ট ফর 1st April 2020 to 31st May 2020, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও সেম, ক মাসের জন্য বানাচ্ছো, 2 মাসের জন্য, 1st April 2020 থেকে 31st May 2020, 2 মাসের জন্য। আচ্ছা, এরপরে তাহলে ব্যালেন্স শিট বানিয়ে নাও। ব্যালেন্স শিটের জন্য ব্যালেন্স শিটের যে রো কলাম হবে ওই একই রকম হবে।
তাহলে লেখো ব্যালেন্স শিট কোন ডেটে বানাচ্ছ ব্যালেন্স শিট কি বলেছি অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্ট ইট ইজ স্টেটমেন্ট অফ অ্যাসেট লায়াবিলিটিস rupees on left hand side write liabilities on right hand side write assets on which date 31st May 2020 তাহলে তুমি কোন ডেটের অ্যাসেট লায়াবিলিটি জানতে চাইছো এই ডেটে ঠিক আছে তাহলে তোমার ডেটা কোথা থেকে কাজে লাগবে এই যে ট্রায়াল ব্যালেন্স রয়েছে ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডিশনাল ইনফরমেশন এই দুটো জায়গা থেকে ডেটা আসবে ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডিশনাল ইনফরমেশন এই দুটো জায়গা থেকে তোমার ডেটা আসবে কোথায় এই যে অ্যাকাউন্টগুলো ওপেন করেছো এগুলোতে ডেটা পুট হবে ঠিক আছে তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে তুমি লেখো টু ওপেনিং স্টক কি আমাদের ছিল নতুন বিজনেস তো নতুন বিজনেসে কি ওপেনিং স্টক থাকবে নতুন বিজনেসে কি তোমার ওপেনিং স্টক থাকবে না তো পারচেজ করতে হবে তবে গিয়ে তো ওপেনিং স্টক হ্যাঁ। তো ওপেনিং স্টক নীল কোনো ছিল না টু পারচেজ কত টাকার পারচেজ হয়েছে দেখে নাও কত টাকার পারচেজ হয়েছে 3,25,000 ট্রায়াল ব্যালেন্স থেকে বলবে যা বলবে ট্রায়াল ব্যালেন্স থেকে বলো 3,25,000 3,25,000 আমি দেখে নিচ্ছি 3,25,000 3,25,000 এরপর তোমার ডেটা ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই সেল লিখবে কত টাকা সেল হয়েছে দেখে নাও ট্রায়াল ব্যালেন্স থেকে দেখে নেবে 7,90,000 আচ্ছা বাই ক্লোজিং স্টক কত আছে দেখে নাও ওটা কোথার থেকে পাবে অ্যাডিশনাল ইনফরমেশন আমি কি বললাম যে এই অ্যাকাউন্ট বানানোর সময় ট্রেডিং প্রফিট অ্যান্ড লস বানানোর সময় দুটো জায়গা থেকে ডেটা আসবে অ্যাডিশনাল ইনফরমেশন আর ট্রায়াল ব্যালেন্স তাহলে ক্লোজিং স্টক অ্যাডিশনাল ইনফরমেশনে কত আছে 50,000 50,000 ওয়েজেস কি আমাদের ছিল দেখো তো ওয়েজেস বলে কোনো ইয়ে রয়েছে ট্রায়াল ব্যালেন্সে ক্যারেজ ইনওয়ার্ড No, আছে sir. Paragin was ক্যারেজ ইনওয়ার্ড আছে তাহলে হ্যাঁ, স্যার। ক্যারেজ ইনওয়ার্ড বসিয়ে দাও ক্যারেজ ইনওয়ার্ড ডেবিট সাইডে বসাবে ট্রেডিং অ্যাকাউন্টে 2 মাসের ক্যারেজ ইনওয়ার্ড কত টাকা 500 100. আচ্ছা আমি দেখে নিচ্ছি আর কোনো ডাইরেক্ট এক্সপেন্স আছে কিনা এই যে ট্রেডিং অ্যাকাউন্টটা বানানো হচ্ছে এতে ডাইরেক্ট এক্সপেন্স আছে আর কোনো ডাইরেক্ট এক্সপেন্স আছে না আর কোনো ডাইরেক্ট এক্সপেন্স নেই ডাইরেক্ট এক্সপেন্স বলতে যে এক্সপেন্স পারচেজের সাথে রিলেটেড রয়েছে ঠিক আছে আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল বলছিলাম ধরুন এই যে ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে যান না লেখা হয় কি বলছো ট্রেডিং অ্যাকাউন্টে কি লেখা হয়নি মানে একটু নিয়ে যান না ওখানে অনেকগুলো লেখা হয়নি সেটাই বলছি। স্যার হুম
হ্যালো, হ্যাঁ বলছিলাম স্যার, ওই যে ধরুন ওই ট্রেডিং অ্যাকাউন্টের কাছে যখন ওই যে আপনি দেখলেন টু পারচেজ, ওটা হচ্ছে ডেবিটের ঘরে লিখেছেন 3,25,000। হুম এবারে বলছি ধরুন ওই আপনার যখন ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে ওই পারচেস অ্যাকাউন্টটা যদি ধরুন ইনকেস ক্রেডিটের ঘরে থাকতো আর কি। হ্যাঁ, পারচেজ তখন অ্যাকাউন্ট আপনার তখন ক্রেডিটের ঘরে কি করে থাকবে? পারচেজ অলওয়েজ ডেবিট। না পারচেজ সেটা ঠিক ক্রেডিট আছে, হতেই আমি পারে না, পারচেজ ক্রেডিট হতেই পারে না। পারচেজ না আগের দিন যেটা বলেছিলেন যে আপনি মানে যে ঘরটা যেটা হচ্ছে যেদিকে মানে ধরুন বেশি থাকবে, হুম আপনি বললেন না যে সাইডটা বেশি থাকবে ওই সাইডে বসবে। এবারে ধরুন যেমন আগে ক্যাপিটাল অ্যাকাউন্টটা ফার্স্টে বসেছে আপনার ক্রেডিটের ঘরে, কারণ ক্রেডিটের ঘরে অ্যামাউন্টটা বেশি ছিল। এবারে সেই অনুযায়ী ইনকেস যদি থাকে আর কি পারচেস অ্যাকাউন্ট হয়তো কোনো সময় হয়তো দেখা গেল ক্রেডিটের ঘরে আচ্ছা, এখানে বেশি আমি থাকছে, তখন হয়তো আপনাকে বলে দিই যে ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট সাইড হচ্ছে এক্সপেন্স। ট্রেডিং অ্যাকাউন্টে হ্যাঁ ডেবিট সাইড সব এক্সপেন্স শো করবে, আর ট্রেডিং হ্যাঁ অ্যাকাউন্টের হ্যাঁ হ্যাঁ ক্রেডিট সাইড ইনকাম শো করবে। ঠিক আছে? হ্যাঁ একদমই একদমই। আচ্ছা, মানে ও তাহলে মানে ও পারচেস কখনো মানে অলওয়েজ সবসময় আপনার ডেবিটই ডেবিটই হবে হবে, বলছেন তো? ডেবিটই হবে। আচ্ছা আচ্ছা, মানে মানে এর তাহলে জার্নাল যখন এন্ট্রিটা কি আপনার হচ্ছে বলুন তো? এর জার্নাল এন্ট্রিটা যদি আপনি দেখেন, জার্নাল হ্যাঁ এন্ট্রিটা কি হ্যাঁ হ্যাঁ হচ্ছে? হ্যাঁ পারচেস অ্যাকাউন্ট অলওয়েজ ডেবিটই জার্নাল হয়। এন্ট্রিটা ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু কি হয়ে যাচ্ছে? ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ 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 জার্নাল এন্ট্রি একদমই কি হ্যাঁ। হচ্ছে? আহ, যদি ক্যারেজ ইনওয়ার্ডের কথা বলা হয়, ক্যারেজ ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যারেজ ইনওয়ার্ড হচ্ছে কি হচ্ছে না? তার মানে ট্রেডিং অ্যাকাউন্টে তুমি কাকে পাঠিয়ে দিচ্ছ? তোমার ক্যারেজ ইনওয়ার্ডকে পাঠিয়ে দিচ্ছ। কেন পাঠিয়ে দিচ্ছ? না বিজনেসের প্রফিট অ্যান্ড লসটাকে ডিটারমাইন করবে বলে। বুঝতে পারছি? হুম পারচেজটা তো হুম তোমার হুম হুম ডেবিট আইটেম, ডেবিট ব্যালেন্স ছিল, হুম 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 সেটাকে হুম তুমি হুম ক্রেডিট হুম কেন হুম। করলে? কারণ ট্রেডিং অ্যাকাউন্টে প্রফিট আর লস, গ্রস প্রফিট আর গ্রস লস বের করবে বলে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ঠিক আছে। তাহলে আর কোনো ডাইরেক্ট এক্সপেন্স নেই। এবার তাহলে ক্লোজ লাস্টে হবে, ক্লোজ লাস্টে হবে। এখন তুমি ইনডাইরেক্ট এক্সপেন্স গুলো কি আছে দেখে নাও। আচ্ছা, ক্লোজ ক্লোজ এখনই করে দাও, এখনই করে দাও। ট্রেডিং অ্যাকাউন্ট গ্রস প্রফিট বেরিয়ে যাবে। দেখো তো কোন সাইড বেশি হচ্ছে? ক্রেডিট সাইড বেশি হয়ে যাচ্ছে। ক্রেডিট সাইড 8 8 লাখ lakh চল্লিশ। 40, 8 lakh 40। তাহলে প্রফিট হলো কি লস হলো দেখো? তোমার ইনকাম বেশি না, ইনকাম সাইড বেশি না এক্সপেন্স ইনকাম সাইড? সাইড বেশি স্যার। ইনকাম সাইড বেশি, তাহলে তোমার ব্যালেন্স কি হবে? গ্রস প্রফিট, গ্রস প্রফিট সিডি। সিডি লিখলাম কেন? না এটাকে ক্যারি করে নিয়ে যাওয়া হবে, ক্যারি করে নিয়ে যাওয়া। কত হচ্ছে বলো দেখি? 5,14,500। সিডি লিখলাম, ক্যারি করে কোথায় যাবে দেখো? ক্যারি করে চলে যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে গিয়ে গ্রস প্রফিট কি হয়ে যাবে? বিডি হয়ে যাবে, বিডি। কত টাকা? 5,14,500। স্যার বলছি ওই ট্রেডিং অ্যাকাউন্টে শুধু আপনার ওই মানে ডাইরেক্ট এক্সপেন্স গুলোই শুধু ধরা হবে তাই তো? ট্রেডিং অ্যাকাউন্টে ডাইরেক্ট এক্সপেন্স গুলোই ধরা হবে। ডাইরেক্ট বলতে পারচেজের সাথে রিলেটেড, পারচেজের সাথে রিলেটেড।
আচ্ছা, তাহলে কি বলছিলেন? ডাইরেক্ট, হ্যালো। হ্যাঁ, কি বলছিলেন তখন? ডাইরেক্ট, হ্যাঁ, বলছিলাম ওই ট্রেডিং অ্যাকাউন্টে বলছি শুধু ডাইরেক্ট এক্সপেন্স গুলোই শুধু ধরা হবে। হ্যাঁ, ডাইরেক্ট এক্সপেন্স মানে পারচেজের সাথে যেগুলো রিলেটেড রয়েছে। পারচেজ করলে কি ক্যারেজ ইনওয়ার্ড দিতে হবে, ক্যারি করে নিয়ে আসতে হবে। পারচেজ করার পর লোডিং আনলোডিং করতে হতে পারে, ওয়েজেস দিতে হতে পারে লোডিং আনলোডিং এর জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে ইন কেস যদি ধরুন ওই লোডিং আনলোডিং এর ওটা যদি থাকতো তাহলে ওটাও ধরতে হতো এর ক্ষেত্রে। দিতে হতো, কারণ ওটা পারচেজের সাথে রিলেটেড রয়েছে। কিন্তু যদি সেলের সাথে রিলেটেড হয় তখন কিন্তু ওটা ডাইরেক্ট হবে না, ইনডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরপরে তাহলে কি কি আইটেম ইনডাইরেক্ট রয়েছে দেখো, এক্সপেন্স। চলো এদিকে, তাহলে ফার্স্ট কি আছে? স্যার রেন্ট হবে। কথা বলার না দরকার থাকলে বন্ধ করে দিন, কারণ সাউন্ড হচ্ছে। আর এসবি আপনার এখানে নাম এইভাবে লিখবেন না, এসবি না লিখে আপনি নাম লিখবেন, আপনার নাম এসবি, এস লিখে @BI, ঠিক আছে? কারণ অ্যাটেন্ডেন্সে আপনার কাজে লাগবে। আর SBI লিখলে তো বোঝা যাবে না। স্যার ওটা আমার নয়, আমার শঙ্করগিরির নাম লেখা আছে। সেই যে করেছে সে ঠিক করে নেবে। আচ্ছা, তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে কি আছে? তাহলে রেন্ট রয়েছে, স্যালারি রয়েছে, স্টেশনারি এক্সপেন্স। রেন্ট তাহলে লিখে নাও। রেন্ট কত রয়েছে? 24,000। 24,000 রয়েছে। টু রেন্ট, টু রেন্ট কাউন্ট। 24,000 টু স্যালারি কত টাকা আছে? 61,500। 61,500 61,500 রয়েছে। স্টেশনারি। স্টেশনারি 4,950। 4,950। তারপর স্যার ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি, হ্যাঁ আসবে ইলেকট্রিসিটি। 1,000 টাকা আচ্ছা, করে। ইলেকট্রিসিটি এক্সপেন্স ট্রায়াল ব্যালেন্সে কত আছে? Sir, 1,000। মানে কি additional information আছে electricity expense? হ্যাঁ হ্যাঁ, অ্যাডিশনাল ইনফরমেশনে রয়েছে, তাহলে এটা ইনারে রাখো। যে ডেটা ট্রায়াল ব্যালেন্সের কোনো আইটেমে যদি ট্রায়াল ব্যালেন্সের কোনো অ্যাকাউন্ট রিলেটেড, ট্রায়াল ব্যালেন্সের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্ট রিলেটেড যদি অ্যাডিশনাল ইনফরমেশান থাকে, তাহলে সেই অ্যাকাউন্টের যে টাকা সেটা কোথায় লিখতে হবে? ইনারে লিখতে হবে। তাহলে এখানে আমার ইলেকট্রিসিটি পারপাসে কিছু বলা রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান, তাহলে টাকাটা কোথায় লিখবো? ইনারেই লিখবো, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্সে আমার ইলেকট্রিসিটি পারপাসে 1,000 টাকা রয়েছে এবং অ্যাডিশনাল ইনফরমেশানে ইলেকট্রিসিটি পারপাসে কিছু বলা আছে। তো আমাকে কি করতে হবে? ওই 1,000 টাকা ইনারেই রাখতে হবে, কারণ অ্যাডিশনাল ইনফরমেশানে কিছু বলা আছে, ঠিক আছে? তাহলে কি হবে? ইলেকট্রিসিটি এক্সপেন্স তুমি অলরেডি কি করেছো? অলরেডি 1,000 টাকা দিয়ে দিয়েছো, এখনো 1,000 টাকা বাকি রয়েছে 2 মাসের। ওটা তো ওই মাসের খরচা দাওনি, কিন্তু এখনো তো বাকি রয়েছে, দাওনি বাকি রয়েছে। তাহলে 2 মাসের খরচা কত হবে? 2,000 হবে। তাহলে এখানে কিভাবে লিখবে? অ্যাড আউট স্ট্যান্ডিং এক্সপেন্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স না, যেটা রয়েছে ওটা লেখো, আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি এক্সপেন্স, ইলেকট্রিসিটি এক্সপেন্স। আউটস্ট্যান্ডিং এর মানে এখানে বাকি, আউটস্ট্যান্ডিং এর মানে ভালো নয়, এক্সিলেন্ট এইভাবে কিছু নয়, গুড। তাহলে কত হলো? 2,000 টাকা তোমার ইলেকট্রিসিটি এক্সপেন্স, ঠিক আছে?
আর কোনো ইনডাইরেক্ট আচ্ছা। এক্সপেন্স আছে দেখো দেখি স্যার ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ বলুন ডিসকাউন্ট অ্যালাউ রয়েছে তো অ্যালাউ তো হ্যাঁ এক্সপেন্স এক্সপেন্স লস তো এক্সপেন্স লস আসবে হুম। ডিসকাউন্ট অ্যালাউ লেখো কত টাকা 100 টাকা আর রিসিভ তোমার কি হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট ইনকাম ডিসকাউন্ট রিসিভ তোমার কি হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট ইনকাম আর ইনডাইরেক্ট এক্সপেন্স ইনডাইরেক্ট ইনকাম কোথায় আসবে বলেছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ট্রেডিং এ ডাইরেক্ট ইনকাম যেমন সেল এসেছে তাহলে বাই ডিসকাউন্ট রিসিভ কত টাকা 500 আর কোনো আইটেম আছে দেখো তো ড্রয়িংস তো এখানে আসবে না ড্রয়িংস তো তোমার এতে চলে যাবে ক্যাপিটালে ড্রয়িংস ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছো ঠিক ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছো এটা তোমার স্যার গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার হ্যাঁ ওটাও এসে যাবে লসে আসছে ওটা তোমার এটা অ্যাকচুয়ালি ট্রেডিং এ আসার কথা ছিল ঠিক আছে আচ্ছা ট্রেডিং এ না এটা তোমার নেট লস রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে তো কিছু পাওনি তাহলে নেট লস রয়েছে এটা প্রফিট অ্যান্ড লসে এসে যাবে দেখো তোমার গুডস ধরো 5 লাখ টাকার ডিস্ট্রয় হয়েছে তার মধ্যে যদি তুমি 3 লাখ টাকা ইন্স্যুরেন্স কোম্পানির থেকে পাও তাহলে তোমার নেট লস হতো 2 লাখ টাকা কিন্তু এখানে পুরোটাই তোমার নেট লস পুরোটাই এসে যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ঠিক আছে এখানে তাহলে তুমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শুধু নিয়ে আসবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লেখো টু কি হলো ডিলিট হয়ে গেল আচ্ছা ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত আছে 5,000 আর গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার তাহলে লেখো আমার তো এখানে লেখার জায়গা নেই এখানে আমি ছোট করে লিখছি গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার কত আছে 5,000 20 20,000 স্যার 20,000 তাহলে আমি স্পেস বাড়ানোর চেষ্টা করছি ঠিক আছে তাহলে আর কোনো আইটেম আছে দেখো দেখি এক্সপেন্স রিলেটেড লস রিলেটেড আর কোনো নেই ফার্নিচার ফার্নিচার তো অ্যাসেট ফার্নিচার কোথায় চলে যাবে ব্যালেন্স শিটে চলে যাবে আচ্ছা 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 আর কোনো নেই আমি দেখে নিচ্ছি তবু কোনো আছে কি না
গুড ক্যারেজ ইনওয়ার্ড তো নিয়েছো, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ড্রয়িং তো ওখানে ব্যালেন্স শিটে যাবে, গুডস রেজিস্টার্ড নিয়েছো, এটা নিয়েছো, এসবিআই লোন এটা তো ব্যালেন্স শিটে যাবে, স্টেশনারি হ্যাঁ মোটা সব হয়ে গেছে। আহ, তাহলে এটা ক্লোজ করে দাও, ক্লোজ করে দেখো কত প্রফিট হচ্ছে, নেট প্রফিট ক্লোজ করে দেখো। 5,15,000 total amount 5,15,000 5,15,000 तो to net profit 3,97,450 তোমাদের সবার একই বেরিয়েছে কিনা চেক করো। ট্রান্সফার টু 3,96,000 আছে 96 আসছে, 3,96,000 আছে 96,400, এর তো 97, 5,15,000 থেকে আপনি 5,15,000 থেকে 24,000, 61,500, 4,950, 2,000, 2,000 বাদ দেবেন এখানে, 2,000, 2,000, 100, 5,000, 20,000 মাইনাস করার পরে 97, 450, তো এটাই আসছে। প্রফিটটা কোথায় চলে যাবে? ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। কার নেট প্রফিট কার পাওনা বলো প্রথমে? কার পাওনা? ওনারের পাওনা। নেট প্রফিট কার পাওনা? ওনারের। ওনারের অ্যাকাউন্টের নাম কি? ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর টাকা তুলে নিয়ে গেলে তখন ড্রয়িং। ড্রয়িং আছে হ্যাঁ, তো নেট প্রফিট হচ্ছে মালিকের অ্যাকাউন্টে চলে যাবে, মালিকের অ্যাকাউন্টের নাম ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেই জন্য লিখেছি ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট তো এখানে আর হচ্ছে না, এই অ্যাকাউন্ট তো ক্লোজ হয়ে গেছে। তাহলে চলো ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে চলো। ব্যালেন্স শিটে এসে গেছো। ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে অ্যাসেট কত রকমের হয় বলেছিলাম কি? ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। স্যার ইনট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল অ্যাসেটস বলেছিলেন, ফিক্সড অ্যাসেট হ্যাঁ, কারেন্ট অ্যাসেট আছে বলুন। অ্যাসেট বলেছিলাম যে ফিক্সড অ্যান্ড কারেন্ট। ফিক্সডের আবার কটা ভাগ বলেছিলাম? ট্যাঞ্জেবল, ট্যাঞ্জেবল মানে যেগুলো দেখতে পাচ্ছ, আর ইনট্যাঞ্জেবল মানে যেটা দেখতে পাচ্ছ না। ট্যাঞ্জিবল আর ইনট্যাঞ্জিবল। হুম। আচ্ছা, তাহলে ফিক্সড অ্যাসেটের আন্ডারে কি কি আসবে? ফিক্সড অ্যাসেটের আন্ডারে ফিক্সড কি হবে? ফার্নিচার রয়েছে, আর কিছু আছে কি? আর কিছু নেই। ফার্নিচার কত টাকার? 80,000 এর ফার্নিচার। আচ্ছা, ফার্নিচারের পর আর কোনো ফিক্সড অ্যাসেট নেই তো? তাহলে কি আসবে? কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের মধ্যে কি আসবে? স্টক আছে না? ব্যাংক ক্লোজিং স্টক,
আমার যে 31 মে 2020-তে যে স্টকটা পড়ে রয়েছে সেটা আমার কাছে অ্যাসেট কি অ্যাসেট নয়? অ্যাসেট। হ্যাঁ স্যার অ্যাসেট স্যার। তাহলে কত টাকা ছিল? 50,000 ছিল না ক্লোজিং এ? হ্যাঁ স্যার 50,000। 50,000। এরপরে আমার কাছে ডেটর্স রয়েছে। ডেটর্স দেখো, ডেটর্স কেউ ডেটর্স রয়েছে দেখো তো। ডেটর্স নেই? তাহলে এটা না স্যার। ডেটর্স বলতে যার কাছ থেকে তুমি টাকা পাবে এমন কিছু পার্সন রয়েছে কি? নেই। তাহলে ছেড়ে দাও। ক্যাশ ব্যালেন্স কিছু আছে, ব্যাংক ব্যালেন্স কিছু আছে। হ্যাঁ স্যার 31 মে 2020-তে ক্যাশ ব্যালেন্স কত আছে? 8,23,450। এটা কারেন্ট অ্যাসেট কেন? কারেন্ট অ্যাসেটে কি বলেছি? কারেন্ট অ্যাসেট এখনই তোমার 5 লাখ আছে, 2 ঘন্টা পরে সেটা না থাকতে পারে। স্টকের ভ্যালু এখন 50,000 রয়েছে, 2 ঘন্টা পরে সেটা 50,000-এর জায়গায় 60ও হতে পারে বা 30ও হয়ে যেতে পারে, সেই জন্য কারেন্ট। ঠিক আছে? কিন্তু ফার্নিচারের ভ্যালু যেটা 80,000 রয়েছে সেটা কি 1 ঘন্টা পরে তোমার 60,000 হয়ে যাবে? না স্যার। হবে না। আচ্ছা, ক্যাপিটাল সাইডে এসে যাও। ক্যাপিটাল আর কোনো অ্যাসেট আছে নাকি দেখে নাও। নেই। তাহলে লাইবিলিটি সাইডে প্রথমে কি আসবে? ক্যাপিটাল। ক্যাপিটাল ক্যাপিটাল অ্যাকাউন্ট। 6,30,000। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কত? স্যার বলছি ব্যাংক অ্যাকাউন্টটা হবে না? ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ব্যাংক অ্যাকাউন্ট তাহলে লেখো। হুম, ব্যাংক ব্যালেন্স কত আছে? 1 লাখ। স্যার 1,70,000। 1,70,000। 1,70,000। আচ্ছা, লাইবিলিটি সাইডে তাহলে এসে যাও। লাইবিলিটি ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কত রয়েছে? ইনারেই রাখবে 6,30,000 কে, কারণ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অ্যাড লেস করতে হবে। কি লেস হবে? ড্রয়িংস। ড্রয়িংস। ক্যাপিটাল তো 6,30,000, কিন্তু মালিক আবার তুলে নিয়ে গেছে না? ও টোটাল টাকা নিয়ে এসেছে 6,30,000। টোটাল টাকা অ্যাসেট মিলিয়ে 6,30,000 নিয়ে এসেছে, সেখান থেকে তুলে নিয়ে গেছে কত? ড্রয়িং 5,000। 5,000 তুলে নিয়ে গেছে। তাহলে কত হচ্ছে? 6,20,000। আচ্ছা আচ্ছা, এখনো ইনারে রাখবে, এখনো ইনারে রাখবে, এখনো স্যার ইনারে একটা আছে স্যার, লোন ফ্রম এসবিআই আছে লাইবিলিটি। হ্যাঁ, সেটা তো আছে। তো এটাকেও এখনো ইনারে রাখো, এখনো ইনারে রাখতে হবে, কারণ এর সাথে কি অ্যাড হবে? নেট প্রফিট। কারণ কিছুক্ষণ আগে বললাম না ওইটা কার? হ্যাঁ স্যার। নেট হ্যাঁ স্যার। প্রফিট কে পাবে? নেট প্রফিট মালিক। 3,97,000। 3,97,400। 97,450। তাহলে অ্যাড করে কত হচ্ছে দেখো তো। $10,22,450। ঠিক আছে? আর লাইবিলিটি সাইডে কি আসবে? ইন্স্যুরেন্সটা। না না, লোন ফ্রম এসবিআই যেটা ছিল স্যার 1 লাখ। ইন্স্যুরেন্স তো একবার রেকর্ড করে একবার তোমার এক জায়গায় লিখে নিয়েছো না? কোথায় লিখে নিলে ইন্স্যুরেন্স? প্রফিট অ্যান্ড লসে তো লিখে নিলে। ইন্স্যুরেন্স স্যার ওই যে প্রফিট। হ্যাঁ স্যার। তাহলে ওটা ডবল বার লেখা হবে না। ঠিক আছে? তো লোন ফ্রম এসবিআই ওটা লেখনি। লোন ফ্রম এসবিআই ট্রায়াল ব্যালেন্স থেকে লোন ফ্রম এসবিআই কত টাকা আছে? 1 1 লাখ। লাখ। আর কিছু? আর রয়েছে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিংটা হবে? ইলেকট্রিসিটি বিল। তোমার ওটা লাইবিলিটিতে আসবে না? তাহলে এখানে লেখো কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি
The outstanding electricity. Outstanding electricity expense. Outstanding Expense. electricity expense কত টাকা? 1000। 1000 তোমার ডিউ রয়েছে। এটা তোমার কাছে কি হয়ে গেল? লায়াবিলিটি। কোন ডেটে? 31শে মে 2020-তে, কারণ ওই মাসের ডিউ রয়ে গেল আর তুমি বানাচ্ছ ওই ডেটেই তোমার অ্যাসেট লায়াবিলিটির স্টেটমেন্ট, হুইচ ইজ ব্যালেন্স শিট। আর কোনো আছে কি দেখে নাও, আর কোনো আইটেম নেই। তাহলে তোমার বিজনেসের প্রথমে কি বলেছি, তোমার টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি কি হবে? অলওয়েজ টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি বিজনেসের কি হবে? ইকুয়াল Match হবে। করবে। তাহলে টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি ইকুয়াল হয়েছে কি চেক করে নাও, চেক করো। টোটাল অ্যাসেট কত হচ্ছে? টোটাল অ্যাসেট স্যার ওই লাইবিলিটিস এর ঘরে ওই যে ড্রয়িংস এর আগে ওটা কি লিখেছেন একটু বলবেন? ড্রয়িংস এর আগে কি লিখেছি? ক্যাপিটাল লিখেছি, লাইবিলিটিস এর ক্যাপিটাল লিখেছি। না, ক্যাপিটাল অ্যাকাউন্ট 6,30,000, তারপরে ওই যে লেস ড্রয়িং, সেমিকোলন দিয়ে লেস 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 ড্রয়িং বলতে স্যার? সে ক্যাপিটাল নিয়ে এসেছে 6,30,000, তুলে নিয়ে গেছে কত? আচ্ছা, 5,000। 5,000। হ্যাঁ, তাহলে সেটা হ্যাঁ। লেস হবে না? ক্যাপিটাল তো কম। 5,000 তুলে নিয়েছে। হ্যাঁ, 5,000 নিয়ে গেছে বাড়ি। আচ্ছা, ওইটা কেন লাইবিলিটিস এর ঘরে আসবে? ওই যে জিনিসটা একটু বুঝতে পারছি না। লায়াবিলিটির ঘরে আমি কিন্তু ড্রয়িং লিখিনি, আমি ড্রয়িংটাকে লেস করে লিখেছি। মানে আমি লায়াবিলিটিতে কিন্তু ক্যাপিটালই লিখেছি, আর আমি নেট ক্যাপিটাল বের করতে চেয়েছি। আমি কি বের করতে চেয়েছি? নেট ক্যাপিটাল, মানে তুলে নিয়ে যাওয়ার পরে। তুলে নিয়ে যাওয়ার পরে কত থাকছে? 6,25,000। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর প্রফিট, প্রফিট অ্যাড হয়ে গেল কেন? কারণ ওর পাওনা। তাহলে ওর নেট ক্যাপিটাল হয়ে গেল 10,22,450। স্যার মিলছে না তো। হ্যাঁ স্যার মিলে গেছে স্যার। কত হচ্ছে বলো? মিলে গেছে। 11,23,450। ঠিক আছে। 11 লাখ 11,23,450। 450। তোমাদের এটাই হচ্ছে তো? স্যার মিলেছে মিলেছে। আচ্ছা, দু সাইডে কি? ঠিক আছে। তাহলে তুমি এই যে ট্রেডিং প্রফিট এন্ড লস আর ব্যালেন্স শিট বানালে, এর ডেটা কোথার থেকে নিলে? ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স আর ব্যালেন্স আর কোথার থেকে নিলে? অ্যাডিশনাল ইনফরমেশন। 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 দেখো, ট্রায়াল ব্যালেন্সের যে আইটেমগুলো ছিল সেখান থেকে তুমি যে আইটেমগুলো নিয়ে গেলে, সবই নিয়ে গিয়েছো, তো সেটা কিন্তু একবারই লেখা হয়েছে, এক জায়গায় পোস্টিং হয়েছে। যেমন তুমি যদি ধরে নাও যে আমি পারচেজ কোথায় পোস্টিং হলো? কোথায় নিয়ে গেলে? ট্রেডিং অ্যাকাউন্টে। ক্যাপিটাল নিয়ে গেলে কোথায়? ক্যাপিটাল ক্যাপিটাল নিয়ে গেলাম ব্যালেন্স স্যার শিটে। ব্যালেন্স শিট। ক্যাশ কোথায় নিয়ে গেলে? ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিট। ফার্নিচার ব্যালেন্স শিটে নিয়ে গেলে। সেল কোথায় নিয়ে গেলে? সেল ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে গেলে। ট্রেডিং অ্যাকাউন্টে সরি। রেন্ট কোথায় নিয়ে গেলে? প্রফিট এন্ড লসে। স্যালারি নিয়ে গেলে প্রফিট এন্ড লসে। স্টেশনারি নিয়ে গেলে প্রফিট এন্ড লসে। ইলেকট্রিসিটি Profit and loss. এক্সপেন্স প্রফিট এন্ড লসে। লোন ফ্রম এসবিআই ব্যালেন্স শিটে। sheet. ব্যাংক Balance ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট। ডিসকাউন্ট রিসিপ্ট profit and loss. Discount allow profit and loss. Good destroyed by fire profit and loss. Drawing balance sheet. ব্যালেন্স শিট। Insurance premium ব্যালেন্স শিট। balance sheet. না ইন্স্যুরেন্স প্রিমিয়াম না ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রফিট এন্ড লস। Profit and loss. Carriage inward ক্যারেজিং ওয়ার্ড আছে স্যার এতে ট্রেডিং Trading. অ্যাকাউন্টে।
আচ্ছা, তাহলে Training দেখলে যে ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো কিন্তু একবারই পোস্টিং হয়েছে, কিন্তু তুমি যদি অ্যাডিশনাল ইনফরমেশানে আসো, ক্লোজিং স্টক কতবার পোস্টিং হয়েছে? দুবার। ক্লোজিং ট্রেডিং স্টক, একবার হয়েছে, ব্যালেন্স শিট একবার হয়েছে। হ্যাঁ, যদি তুমি অ্যাডিশনাল ইনফরমেশানে আসো তাহলে ক্লোজিং স্টক কত জায়গায় লিখলে? দু জায়গায় লিখলে কি লিখলে না? একবার তুমি ট্রেডিং অ্যাকাউন্টে Trading লিখলে, লেখা হয়েছে। আর একবার লিখলে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিট। আর ইলেকট্রিসিটি এক্সপেন্স এটাও কতবার লিখলে? ক জায়গায় লিখলে? দুবার, প্রফিট এন্ড লসে একবার আর প্রফিট এন্ড balance sheet লসে একবার। আর ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে। তাহলে অ্যাডিশনাল ইনফরমেশনের যে পোস্টিং সেটা অলওয়েজ দু জায়গাতেই হবে, মানে তার দুটো এফেক্ট থাকবে। অ্যাডিশনাল ইনফরমেশনের এফেক্ট দু জায়গাতেই থাকবে, আর ট্রায়াল ব্যালেন্সের যে আইটেমগুলো তার পোস্টিং একটা জায়গাতেই হবে, ঠিক আছে, যে কোনো একটা স্যার একটা জিজ্ঞেস করা ছিল স্যার, এই যে অ্যাডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে যেরকম আমরা এখানে দেখলাম ইলেকট্রিসিটি এক্সপেন্স এসছে, ক্লোজিং স্টক এসছে, এছাড়া আর কি স্যার আসতে পারে? অনেক কিছুই আসতে পারে। যেমন আমি যদি প্রিপেড করে দিই, মানে অ্যাডভান্স দিয়ে দিই, সেটা তো এই বছরের খরচা নয়, তো সেটা তখন মাইনাস করতে হবে, ঠিক আছে। স্যালারি সাপোজ ডিউ রয়েছে, ঠিক আছে, তখন সেটা ধরতে হবে যে এই বছর এই মাসের স্যালারি ধরা হয়নি, 2 মাসের মধ্যে সাপোজ 1 মাসের বাকি রয়ে গেছে, কিন্তু আমি তো স্যালারি তো 2 মাসের পে করে দিয়েছি না, হ্যাঁ স্যার। তো কোনো ডিউ নেই তো। স্যার বলছি যে আপনি যে ইনারে যেগুলো লিখেছেন ওইটার আরেকটা কি দাগ কাটতে পারি? যেটা লিখেছি ওর মানে ইনারে যে টাকাগুলো লিখেছেন হুম, ওটার কি আরেকটা দাগ টানবো, মানে ডেবিট দুটো দাগ আর ক্রেডিটের দুটো দাগ এরকম করলে কি সুবিধা হবে? মানে তুমি ডবল কলাম করতে চাইছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে তোমার অ্যাডজাস্টমেন্ট বেশি নেই, সেই জন্য আমি ডবল কলাম করলাম না। কটা অ্যাডজাস্টমেন্ট আছে যে তুমি ডবল কলাম করবে এখানে? তো একটাই রয়েছে, ইলেকট্রিসিটি বিল। ও বলতে চাইছে যে আমি যদি দুটো কলাম করি, একটা ইনার কলাম একটা আউটার কলাম, যদি আমার কোনো অ্যাডলেসের ব্যাপার থাকে আমি অ্যাডটা করব ইনারে, আউটারে ফাইনাল অ্যামাউন্টটা বের করব। আর আমি বললাম যে আমার তো এখানে একটাই আইটেম রয়েছে, বেশি তো আইটেম নেই যে অনেকগুলোই অ্যাড রয়েছে, একটা আইটেম রয়েছে, সেই জন্য দুটো কলাম করলাম না। যখন অনেকগুলো থাকবে তখন আমি হ্যাঁ এরকম হ্যাঁ দুটো তখন, কলাম করে করলে কোনো হ্যাঁ অসুবিধা দুটো নেই তো? কলাম করবে, হ্যাঁ দুটো কলামই করতে হবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। হুম, প্রিপেড অ্যাডভান্স স্যালারি তখন মাইনাস করতে হবে, এই যে এগুলো পরে অ্যাডজাস্টমেন্ট আসবে, এটা জাস্ট প্রাইমারি। ঠিক আছে, তাহলে যেটা শুরু হয়েছিল এটা কতটা ক্লাস লাগলো পুরো কমপ্লিট হতে? তিন চারটে লেগেছে নাকি? ঠিক আছে, এবার আমি থিওরিতে চলে যাচ্ছি। ঠিক আছে, থিওরিতে ওই যে আগের দিন যেটা হচ্ছিল, কি হচ্ছিল বলুন তো, লাস্ট কি হচ্ছিল আপনি দেখেছেন ভিডিওতে? কি হচ্ছিল জুমের রেকর্ডিং যে শুনেছেন? হ্যাঁ, এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার।
কথা না বলার দরকার থাকলে বন্ধ করে দেবেন, মিউট করে দেবেন, কারণ শব্দ হচ্ছে। আচ্ছা বলো, এটা কি করেছো? লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, লেবার অ্যান্ড ম্যাটেরিয়াল এক্সপেন্স ইনকার্ড বাই এ ফ্যাক্টরি। স্যার ওটা কি ক্যাপিটাল হবে? স্যার ক্যাপিটাল হবে স্যার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার তোমরা কি বলছো? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা দেখো, নতুন তোমার কি হচ্ছে, প্ল্যান্ট তুমি বানাচ্ছ। আমি কি বলেছি, যদি কোনো অ্যাসেট কনস্ট্রাক্ট করো বা অ্যাকুইজিশন করো বা পারচেজ করো, কোনো নতুন অ্যাসেট পারচেজ করো, কনস্ট্রাকশন করো বা অ্যাকুইজিশন করো, একই জিনিস। তো সেই রিলেটেড যত খরচা সবই কি বলবো, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল। এখানে তুমি কোনটা বানাচ্ছ, কোন অ্যাসেট? একটা প্ল্যান্ট বানাচ্ছ, প্ল্যান্ট। হ্যাঁ স্যার। একটা কি করছো, প্ল্যান্ট, প্ল্যান্ট বানাচ্ছ। প্ল্যান্টের মিনিং কি আছে? স্যার অনেকগুলো মেশিনারিজ একসাথে থাকবে, যাতে কাজটা অনেক তাড়াতাড়ি হবে। মানে তাহলে তোমার লেবার লেগেছে, আর কি লেগেছে? লেবার লেগেছে আর ম্যাটেরিয়াল লেগেছে আর কি বানানোর জন্য? একটা হ্যাঁ প্ল্যান্ট বানানোর জন্য। প্ল্যান্ট মানে কি বলেছিলাম, যে অনেকগুলো মেশিন যখন কম্বিনেশন করে দিচ্ছ, তাকে বলা হচ্ছে প্ল্যান্ট। ঠিক প্ল্যান। আছে, এটা তোমার প্ল্যান্ট। ফ্যাক্টরিতে যে প্ল্যান্ট থাকে, তো এটা তোমার কাছে অ্যাসেট। তাহলে অ্যাসেট বানানোর জন্য তোমার যে লেবার চার্জ লাগলো, লেবার খরচা হলো বা আদার এক্সপেন্স হলো, সেটা add হবে। সব হয়ে যাবে ক্যাপিটাল এক্সপেন্স, ক্যাপিটাল Right. এক্সপেন্ডিচার। তাহলে এখানে নেক্সট কি আছে দেখো, Expenses incurred in connection with obtaining a license for starting in the factory. কি হবে? The ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি রেভিনিউ এক্সপেন্ডিচার? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল, আচ্ছা তার আগেরটা তাহলে ক্যাপিটাল হয়েছে, ক্যাপিটাল লিখে দাও, ক্যাপিটাল। সেকেন্ড বলছে যে ফ্যাক্টরি স্টার্ট করার জন্য তুমি লাইসেন্স নিয়েছো। আচ্ছা, এটা ডিপেন্ড করছে ক্যাপিটাল হবে কি রেভিনিউ হবে, সেটা ডিপেন্ড করছে লাইসেন্সটা কত দিনের। তোমাকে যদি প্রত্যেক বছর রিনিউয়াল করতে হয়, তাহলে তোমার কিন্তু সেটা হয়ে যাবে রেভিনিউ। লাইসেন্সের উপর ডিপেন্ড করছে। ফ্যাক্টরি স্টার্ট করতে গেলে অনেক রকমের লাইসেন্স নিতে হবে। ঠিক আছে, তো এটা তুমি হ্যাঁ, সাপোজ তুমি একবার লাইসেন্স নিয়েছো, একবার তুমি 10 লাখ টাকা দিয়ে দিয়েছো, এখন 10 বছর দিতে হবে না। সেক্ষেত্রে কি হবে? 10 লাখের বেনিফিট, capital সেক্ষেত্রে 10 লাখের বেনিফিট কি তোমার এক বছরেই শেষ হবে? হবে না তো। তাহলে সেক্ষেত্রে না, ক্যাপিটাল না, হয়ে যাবে। তো এখানে ডিপেন্ড করছে যে কি টাইপ অফ, কি নেচারের মানে ওর বেনিফিটটা কত বছর ধরে পাবে, কতদিনের জন্য তুমি লাইসেন্সটা পাচ্ছ, তার উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে তুমি কি করবে, এখানে তুমি ধরেই নাও যে তোমাকে পার ইয়ার, প্রত্যেক বছর তোমাকে রিনিউয়াল করতে হবে, তো এটা হয়ে যাবে রেভিনিউ। কিন্তু লাস্টে তো কিন্তু বলা আছে লাইসেন্স ফর স্টার্টিং দ্য ফ্যাক্টরি। স্টার্টিং যেহেতু বলা স্টার্টিং, আছে তাহলে হ্যাঁ তুমি যেটা বলেছো, স্টার্টিং ফ্যাক্টরি স্টার্ট করার জন্য, ফ্যাক্টরি স্টার্ট করার জন্য সেক্ষেত্রে দেখলে, হ্যাঁ ফ্যাক্টরি ক্যাপিটালও হতে স্টার্ট পারে। করার জন্য লাইসেন্স, সেটা আবার রিনিউ করতে হবে, কারণ তুমি যদি না রিনিউ করো তাহলে তোমার বন্ধ করে দিতে হবে। একই জিনিস তো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিপেন্ড করছে কতদিন, রেভিনিউ।
কতদিন বেনিফিট পাবে ওর। তাহলে তুমি রেভিনিউ করো, তারপরটাতে আসো। ফেয়ার পরেরটা তো ফায়ার ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স, রেভিনিউ স্যার। রেভিনিউ। revenue, কম্পিউটার ফর রিসেল কি হবে? রেভিনিউ স্যার। রেভিনিউ। এটা স্পেয়ার পার্টস রেভিনিউ স্যার। রেভিনিউ। স্পেয়ার পার্ট মানে ছোটখাটো জিনিস। রিপ্লেসমেন্ট অফ কম্পিউটার, অফিসের কম্পিউটার রিপ্লেস এটা করে ক্যাপিটাল দিয়েছে, হবে স্যার 6 নম্বরটা রিপ্লেসমেন্ট অফ ক্যাপিটাল। কম্পিউটার পারচেজ ফর অফিস ইউজ। হ্যাঁ ক্যাপিটাল। এটা পেটেন্ট রাইট কিনেছো, এটাও স্যার ক্যাপিটাল। ক্যাপিটাল। ডেলিভারি ভ্যান, পেন্টিং এর খরচা, নিউ নিউ revenue, ক্যাপিটাল। ক্যাপিটাল। স্যার ক্যাপিটালই হবে স্যার। ক্যাপিটাল, কারণ নিউ ডেলিভারি ভ্যান আছে না, তোমার যদি পুরনো ডেলিভারি ভ্যান হতো তাকে যদি তুমি রং করতে, তার মানে কি রিপেয়ার হয়ে যাচ্ছে, রিপেয়ার মেনটেনেন্স হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে রেভিনিউ হতো। এটা যেহেতু নিউ ডেলিভারি ভ্যান হয়েছে, তো এটা ক্যাপিটালই হবে। তারপরে কি আছে? Addition of a new wing to the office building. নিউ উইং টু দ্য অফিস বিল্ডিং, অফিস এটা বিল্ডিং capital. বাড়িয়েছো, ঠিক আছে, ক্যাপিটাল। তারপর এটা কি আছে? হোয়াইট ওয়াইজ White was এন্টায়ার অফিস হ্যাঁ, বিল্ডিং, এটা এটা কি নিউ বলেছে? নিউ কোথাও আছে দেখো তো। না স্যার রেভিনিউ হবে স্যার। আর বেনিফিট কি অনেক বছর ধরে পাওয়া যাবে? 1 বছরের বেশি? না 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 না, রেভিনিউ করো। সেকেন্ড হ্যান্ড লরি পারচেজ করেছো স্যার এটা অকশনে স্যার পারচেজ এটা করেছো। বলো। ক্যাপিটাল স্যার। আমার কাছে যেহেতু এটা নতুন সেই জন্য এটা হ্যাঁ, তোমার বিজনেসে যদি প্রথম এসে থাকে কোনো অ্যাসেট, সে সেকেন্ড হ্যান্ড হতে পারে, কিন্তু তোমার হ্যাঁ। অর্গানাইজেশনে তো প্রথম এসেছে, তো এটা কি হয়ে হ্যাঁ, যাবে? capital. ক্যাপিটাল। কস্ট অফ ইটস কমপ্লিট ওভারহাউলিং, মানে এরই কথা বলছে। ওভারহাউলিং মানে তাকে পুরো রেডি কন্ডিশনে নিয়ে আসা। তুমি যে সেকেন্ড হ্যান্ড লরি স্যার এটা কিনলে, ক্যাপিটাল। তাকে রেডি কন্ডিশনে নিয়ে আসার খরচা কি হয়ে যাবে? এটাও ক্যাপিটাল স্যার। ক্যাপিটাল হয়ে যাবে। কারণ এই যে তোমার লরিটা, এটা তো তোমার নতুন, তোমার অর্গানাইজেশনে প্রথম আসছে, তাহলে একটা নতুন যে অ্যাসেটটা তোমার অর্গানাইজেশনে প্রথমে আসছে, সেটাকে রেডি কন্ডিশনে নিয়ে আসার যা খরচা, সেটা রিলেটেড যা খরচা সবই হয়ে যাবে ক্যাপিটাল। ক্যাপিটাল। আর কিছু আছে? ঠিক আছে, নেক্সট ডেতে তোমরা এটা করে নিয়ে আসো, আমি তারপরে দেখবো। স্যার বলছিলাম ওই মানে যেটা আজকে করালেন ওই এটা ট্রেডিং অ্যাকাউন্ট আর ওই প্রফিট লস অ্যাকাউন্ট, এগুলো স্যার আরেকবার কি রিভাইজ হবে তো পরে? হ্যাঁ, রিভাইজ হবে। মানে এগুলো স্যার মানে কোনটা কোন জায়গায় যাচ্ছে, মানে এই যে ধরুন এই প্রফিট লসের ক্ষেত্রে যেমন এই যে আপনার ওই মানে না প্রফিট লস না সরি, আপনার ওই যে ফার্স্টে যেটা ট্রেডিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ওই যে বাই ক্লোজিং স্টকটা কেন ওই আপনার ক্রেডিটের সাইটে গেল এইটা? ক্লোজিং স্টকটা ওটা প্রথম কথা আমি যদি বলি যে এটা ফরম্যাট, তোমাকে ফরম্যাট মেনটেন করতে হবে। এবার লজিক লাগালে দেখা যাবে এটা হচ্ছে ফরম্যাট। এরকম ট্রেডিং অ্যাকাউন্টের ফরম্যাট হচ্ছে সেল লিখতে হবে এই সাইডে, ওপেনিং স্টক লিখতে হবে, আচ্ছা। ক্লোজিং স্টক লিখতে হবে। এবার যদি লজিকে আসা যায় কেন এটা হয়েছে, তাহলে দেখো তোমার তো স্টকে এখনো 50,000 পড়ে রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ যে এখানে 3,25,000 দেখাচ্ছ, 3,00,000
আচ্ছা ঠিক আছে, তাহলে যার কোয়ারি ছিল সে তো নেই। স্যার হ্যালো হুম, হ্যালো বলুন বলুন। স্যার হ্যাঁ স্যার ওই যে স্যার কোশ্চেনটা স্যার ছিল স্যার যে যদি ডেটার্স চেক দিল আমাকে মানে পেমেন্টের, তো কিন্তু সেটা হচ্ছে যে চেকটা ডিসঅনার্ড হয়ে গেল কোনোভাবে, তো আচ্ছা, ডেটরসের সেক্ষেত্রে কাছ স্যার থেকে কি চেক হতে পারে পেলেন স্যার তো? জানা যাচ্ছে? ডেটরসের কাছ থেকে চেক পেলেন তো? যখন চেক হ্যাঁ পাচ্ছেন স্যার তখন আপনি কি করছেন? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হ্যাঁ করছেন, ডেটরসকে কি করছেন? হ্যাঁ ক্রেডিট করছেন। ডেটরস সাপোজ হ্যাঁ চেক স্যার পেলেন 50,000-এর, 50,000 টাকা দিয়ে ডেবিট করলেন ডেটরসকে। যখন চেক হ্যাঁ স্যার ডিসঅনার হয়ে যাচ্ছে, ডিসঅনার মানে চেকের টাকা পাওয়া গেল না। আপনি যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ ডেবিট করেছেন, এখানে আপনি কি করেছেন না, আপনি খাতায় লিখেছেন যে এত টাকার চেক পেয়েছি বলে আপনি এন্ট্রি করে নিয়েছেন। কোথায় এন্ট্রি করে নিয়েছেন? ক্যাশ বইতে। ক্যাশ বইতে এন্ট্রি করে নিয়েছেন, বলে কোথায় পাঠিয়ে দিলেন? টু ব্যাংক অ্যাকাউন্ট করে পাঠিয়ে দিলেন ব্যাংকে জমা করার জন্য। তাহলে চেকটাকে আপনি কি হ্যাঁ করলেন? চেকটা ডেটরসের কাছ থেকে নেওয়ার পরে আপনি এন্ট্রি করে নিলেন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডেটরস, করে চেকটাকে কোথায় পাঠালেন? হ্যাঁ ব্যাংকে। ঠিক আছে? ব্যাংকে আহ, যখন দুদিন পরে দেখা গেল যে আপনি চেকের টাকা পেলেন না, চেকটা বাউন্স হ্যাঁ হয়ে গেল, তাই তো? তো হ্যাঁ স্যার সেটাকে ডিসঅনার বলা হচ্ছে। তখন চেক পাওয়ার সময় যে এন্ট্রিটা করেছিলে সেটাকেই রিভার্স করতে হবে। তাহলে কিভাবে রিভার্স হবে? ডেটরস অ্যাকাউন্ট ডেবিট, এই এন্ট্রিটাকেই রিভার্স আচ্ছা করতে হবে, কারণ তুমি তো চেকের টাকা আলটিমেটলি পেলে না, এটাকেই পাইনি হ্যাঁ রিভার্স হ্যাঁ করবে। তবে আচ্ছা গিয়ে আচ্ছা তোমার অ্যাকাউন্টস কারেকশন, অ্যাকাউন্টস ঠিক থাকবে। আচ্ছা স্যার ঠিক ঠিক আছে, ওকে স্যার ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক আছে। তাহলে আমি এন্ড করলাম। স্যার